হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। সামনেই তোমাদের মাধ্যমিক এক্সাম, তো সেই জন্য মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহর সাজেশান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। সাথে তোমাদের কিছু ডাউটও ক্লিয়ার করব। যে ইম্পর্টেন্ট সাজেশানগুলো তোমাদের সাথে শেয়ার করছি, অল্পভাবে মানে বেশি সময় নেব না, আমি একটুখানি বুঝিয়ে দেবো যাতে তোমাদের কোনো রকম কোনো ডাউট না থাকে। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি। দেখো, প্রথম যে লাইনটা আমি আন্ডারলাইন করেছি, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। তাহলে আমরা জানি এখানে এরম বলতেই পারে যে কার কথা বলা হয়েছে, তার পাগলামিটি কী ছিল। তো প্রথমে যেমন লেখে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত, এগুলো লিখবে যে নদীর বিদ্রোহ গল্প থেকে উদ্ধৃত এই অংশে কেন্দ্রীয় চরিত্র, আমাদের গল্পের যে কেন্দ্রীয় চরিত্র নদের চাঁদের কথা এখানে বলা হয়েছে। তাহলে আমরা যদি বলি যে এখানে তার পাগলামিটি কী ছিল, দেখো আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, এবার তোমরা নিজেদের মতো করে লিখবে। তো এখানে নদের চাঁদের কাছে নদী কিন্তু ছিল একটা আবেগ। একটা শিশু যেমন দেখবে তার মাকে ছাড়া থাকতে পারে না, এই নদের চাঁদও সেরকম নদীকে ছাড়া থাকতে পারতো না। কিন্তু এই বলে তাই বলে কিন্তু এই না যে নদের চাঁদ শিশু ছিল। আমরা দেখেছি যে তার বয়স কিন্তু 30 এবং সে কিন্তু একজন দায়িত্বপূর্ণ স্টেশন মাস্টার ছিল, তাই তো। কিন্তু তার সত্ত্বেও কিন্তু তার নদীকে নিয়ে একটা ব্যাকুলতা, একটা পাগলামি আমরা দেখেছি। দিনরাত তাকে কি করতে হতো, অত্যন্ত সচেতনভাবে এই যে মেল ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন, মালগাড়িগুলো তীব্র বেগের যে ছোটাছুটি সেটাকে নিয়ন্ত্রণ করতে হতো। তার কাঁধে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা দায়িত্ব ছিল। এই দায়িত্ব থাকা সত্ত্বেও কিন্তু নদীর প্রতি তার একটা ব্যাকুলতা ছিল, তাই তো। নদীর প্রতি তার একটা আলাদা টান, একটা আলাদা পাগলামি ছিল। এটা কিন্তু সে বুঝতে পারতো, যার জন্য আমাদের লাইনটা দেখো, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। এই পাগলামির মধ্যেও কিন্তু সে একটা আনন্দ উপভোগ করত। তাহলে তার যে অন্তরের যে ব্যাকুলতা, যে আকর্ষণ, সেটাকেই কিন্তু এখানে পাগলামি বলা হয়েছে। আশা করি এটা বুঝতে পেরেছো, খুব ইম্পর্টেন্ট একটা লাইন। তারপরে দেখো দেখো এখানে একটা লাইন হয়েছে, অস্বাভাবিক হোক নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। এক্ষেত্রে একটা কথা বলি, তোমাদের আগেও আমি বলেছি যে তোমাদের যে সাজেশান শেয়ার করেছি আগে, যে অনেক সময় আমাদের কিন্তু লাইন একটু চেঞ্জ করে দেয় বা একটু কোশ্চেনগুলোকে একটু ঘুরিয়ে দেওয়া হয়, সেগুলো কিন্তু খেয়াল করবে। যেমন এই লাইনটা তুলে তোমাদের যদি মানে কৈফিয়তটা কী ছিল, তার যে ভালোবাসাটা সেটার পরিচয় দাও, এই রকম দিতে পারে। বা দেখো আর একটা এখানে লাইন আন্ডারলাইন করেছি, এই যে দুরারোগ্য ব্যাধিতে ভুগিতে ভুগিতে পরমাত্মা মরিয়া যাওয়ার উপক্রম করিলে মানুষ যেমন কাঁদে। তাহলে এই লাইনটা তুলে এর কিন্তু উত্তর কিন্তু একটাই, ঠিক আছে। যেমন ওই যে নদীর জন্য নদের চাঁদের এত মায়া একটু অস্বাভাবিক, তাহলে নদীর প্রতি নদের চাঁদের অস্বাভাবিক হওয়ার মায়া যেটা বলতে, তো উত্তর কিন্তু এটা একই। বারবার বলছি, এটা কিন্তু খেয়াল করো। তো এখানটা তোমরা লিখতে পারবে, তাও আমি একটুখানি বলেছি যে এই যে নদের চাঁদের জন্ম হয়েছিল এক ক্ষীণস্রোতা গ্রাম্য নদীতে, তাই তো। সেই নদীটি তার ছিল শৈশব কৈশোরের লীলাভূমি। সেই গ্রাম্য নদীটি কিন্তু নদের চাঁদের কাছে কীরকম ছিল, পরম আত্মীয়ের মতো। মানুষ যেমন অসুখে কি করে, যখন অসুস্থ হয় তখন সে কি করে, তার যে প্রিয়জন, সেই প্রিয়জন তার যে সব থেকে কাছের মানুষ, তার জন্য ব্যাকুল হয়ে ওঠে। ঠিক তেমনই এক বছর যখন অনাবৃষ্টিতে ওই নদীটি, গ্রাম্য যে নদীটি ক্ষীণ, এখানটাই পেয়ে যাবে। দেখো অনাবৃষ্টির বছরে, একবার অনাবৃষ্টির বছরে নদীর ক্ষীণ স্রোতধারা প্রায় শুকাইয়া যাইবার উপক্রম করিয়াছে দেখিয়া সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। মানে এই নদীটি অনাবৃষ্টিতে যখন এই গ্রাম্য নদীটির ক্ষীণ স্রোতধারা একদম কি হয়েছিল, শুকিয়ে গিয়েছিল, শুকনো হতে শুকিয়ে গিয়েছিল,
এই যে মানে স্বজন হারালে যেমন আমাদের একটা মানে দুঃখ থাকে ভেতরে, একটা আশঙ্কা থাকে, তা নদের চাঁদের চোখও কিন্তু আমরা দেখেছি যে কান্নায় ভিজে গিয়েছিল। তো মানুষ যেমন কাঁদে, তো তারও কিন্তু এই রকম পরিস্থিতি হয়েছিল। এইখানটা তোমরা আরেকটু ভালো করে লিখবে, আমি জাস্ট একটু বুঝিয়ে দিলাম। তারপরে দেখো, তাহলে এটা কিন্তু একটাই, অনেকগুলো লাইন কিন্তু উত্তর একটাই, তাহলে দুটো কোশ্চেন অলরেডি বুঝতে পারলে। তারপরে দেখো, ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। তারপর আরও অন্য লাইনও দিতে পারে এখান থেকে, কিন্তু উত্তর সেই একই। আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে। এই যে এইখানটা দেখো একই, এই যে লাইনগুলো একবার দেখে নাও। চেনা নদীর মূর্তিকে তাই যেন আরও বেশি ভয়ঙ্কর, আরও বেশি অপরিচিত মনে হইল। ঠিক আছে, এইরকম এই যে এখানটা আমি আন্ডারলাইন করিনি, দাঁড়াও করে দিচ্ছি। দেখো আমি আন্ডারলাইন করে দিলাম। তো এইগুলো তুলে যেটাই দিক উত্তর কিন্তু একই। ঠিক আছে, যেমন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত লাইন তুলে দিলে তোমরা লিখতেই পারবে যে নদীর বিদ্রোহ গল্প থেকে নেওয়া হয়েছে। তো এখানটা একটু বলি, এই যে 5 দিন ধরে যে অবিশ্রান্ত বৃষ্টির কারণে নদীকে না দেখতে পেয়ে নদের চাঁদ কী হয়েছিল, একদম ব্যাকুল হয়ে উঠেছিল। তার কি মনে হয়েছিল, তার মনে হয়েছিল যে ব্রিজের এক প্রান্তে বসে নদীকে না দেখতে পেলে সে আর বাঁচবে না। এ কারণে সে 5 দিনের বর্ষণ পুষ্ট যে নদী স্রোতস্বিনীর রূপ তার হৃদয়ে কি করতে গেল, কল্পনা করতে করতে কিন্তু রেলের যে উঁচু লাইন ধরে নদীর দিকে সে রওনা হয়েছিল। তাহলে এবার যদি বলা হয় যে নদের চাষ স্তম্ভিত হয়ে গিয়েছিল কেন, বা নদীর যে রূপটা তার ভয়ঙ্কর মনে হয়েছিল কেন মনে হয়েছিল, এইগুলো যদি দেয় এখানটা আমরা লিখতে পারবো যে ব্রিজের কাছাকাছি পৌঁছে নদীর দিকে তাকিয়ে নদের চাঁদ মুহূর্তের মধ্যে স্তম্ভিত হয়ে গিয়েছিল, তাই তো? কারণ 5 দিন আগে সে নদীর পঙ্কিল যে জলস্রোতে পরিপূর্ণতা একটা আনন্দ লক্ষ্য করেছিল, কিন্তু টানা 5 দিন বৃষ্টির পর সে যে আনন্দের বদলে কি দেখেছিল, একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিল। কি লক্ষ্য করেছিল? যে নদী যেন ক্ষেপে গিয়েছে। তার যে এই যে 4 বছরের পরিচিত নদীর যে এই রুদ্র রূপ, সেই রূপ কিন্তু সে আগে কখনো দেখেনি। এটা তার কাছে ভীষণভাবে একটা অপরিচিত এবং ভয়ঙ্কর বলে মনে হয়েছিল, তাই তো? এখানে দেখো এই যে লাইনটা আছে, নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল, এটাও প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা লাইন। নদের চাঁদের আমোদ বোধ হওয়ার কারণ কি, তারপর সে কি করেছিল। আর একটা দেখো এই যে এইখানটা আছে, চোখের পলকে কোথায় যে অদৃশ্য হইয়া গেল চিঠিখানা। তো এই লাইনগুলো খুব ভালো করে করবে, কোন চিঠির কথা বলা হয়েছে, সেটি কিভাবে অদৃশ্য হয়েছিল, এরকম লাইনগুলো। এর সাথেই দেখবে এইখানে আছে যে একটু মমতা বোধ করিল বটে, কিন্তু নদীর সঙ্গে খেলা করার লোকটা সে সামলাইতেই পারিল না। তো এই লাইনগুলো কিন্তু একটুখানি ভালো করে এগুলোকে দেখবে। একই অ্যান্সার, বারবার বলছি, কোশ্চেন আলাদা হলেও অ্যান্সার কিন্তু একই। যেমন আরেকটা লাইন আছে, একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া মোচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল। কিসের পাতা ছেঁড়ার কথা বলা হয়েছে, কেন তা জলে ফেলা হয়েছিল, এগুলো কোথা থেকে নেওয়া হয়েছে, লেখক কে সেটা জানো তোমরা। এই যে এখানগুলো যেগুলো আন্ডারলাইন করা আছে খুব ভালো করে করো। সমস্তটা আমি আলোচনা করতে গেলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তা আমি একটু শর্টে আলোচনা করে দিচ্ছি। এই নদীর মতো এত বড় ছিল না, এই নদীর মতো এত বড় ছিল না। কোন নদীর কথা বলা হয়েছে, সেই নদী কেমন ছিল। ওই জন্য বলছি, যদি তোমাদের অ্যান্সার একান্তই লাগে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই বলে দেবো। আন্ডারলাইন করা আছে। তারপরে দেখো, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। তো নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, কে বুঝতে পেরেছে নদীর বিদ্রোহের কারণ কি, এগুলো বারবার বলছি ভালো করে করে যেও। আর সমস্তটা বুঝিয়ে দিয়েছি, কিন্তু ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে বলে করিনি। এইখানগুলো দেখো আন্ডারলাইন করে দিয়েছি লাইনগুলো। তারপরে দেখবে আজ এরকম দিতে পারলে যে আজ তার মনে হলো কি প্রয়োজন ছিল এই ব্রিজের, এই যে এইখানটা, এই যে লাইনটা,
তাই তো? কার কেন এমন মনে হয়েছিল? এই যে নতুন ব্রিজ তার কাছে অপ্রয়োজনীয় মনে হয়েছিল তখন। কেন মনে হয়েছিল এরকম? তো যাই হোক, নদের চাঁদ ব্রিজের কারণে কিন্তু নদীর যে একটা যে বন্দিনী যে দশা, তাই তো, সেইটা সে অনুভব করছিল, একটা যন্ত্রণার মতো লাগছিল। এই সময় যে ব্রিজটি তার কাছে গর্বের ছিল, পরবর্তীকালে সেই ব্রিজটি কিন্তু তার কাছে অপ্রয়োজনীয় মনে হয়েছিল। তোমরা আরও ডিটেলে লিখবে, আমি এমনি শর্টে বলে দিলাম। তারপরে নদের চাঁদ সব বোঝে, নিজেকে কেবল বুঝাইতে পারে না। নদের চাঁদ কী বোঝে, কেন তা সে নিজেকে বোঝাতে পারে না। এই লাইনগুলো ভালো করে দেখো। তারপর আমি চললাম হে, কে কখন কথাটি বলেছিল, বক্তা কোথায় গিয়েছিলেন, আর সমস্তটাই তোমাদের বলে দিয়েছি। বারবার বলছি, লাইনগুলো অনেক সময় একটু ঘুরিয়ে দেয়, কিন্তু উত্তরগুলো এক থাকে। তোমরা কিন্তু প্রশ্ন যখন দেবে ভালো করে একটুখানি খেয়াল করো, তাহলে কোনো অসুবিধা হবে না। তো আজকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।